জুলাই অভ্যুত্থানের ১ বছর আমরা পার করছি, অনেক কর্মসূচি নিচ্ছি, গণতন্ত্রের উত্তরণের পথে কতটা এগোচ্ছি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। ৫ই আগস্ট বা ৩৬শে জুলাই তো আসলে গণতন্ত্রের রাস্তাতে মানে এক অর্থে তুলেই দিয়েছে। এখন এই রাস্তাটাকে, যেই গণতন্ত্রের যে যাত্রাপথ, এটাকে যতটুকু সম্ভব মানে সহজ করা এবং এই রাস্তাটা যেন টিকে থাকে সেই প্রচেষ্টা এখন চলছে। আমি যেটা মনে করি যে আমি খুবই আশাবাদী, যেভাবে ৫ই আগস্ট বা তার পরবর্তী সময়ে বিভিন্ন দলগুলো, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুরা, তারা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যখন একটা রাজনৈতিক দল গঠন করলেন, বাংলাদেশ এমন একটা সময় পার করছে যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে হাইয়েস্ট। আমরা অলমোস্ট এইবার টোটাল ভোটার যদি ১২ কোটি হয়, তাহলে ধরে নিতে হয় যে ৪ কোটি ৪.৫ কোটি হচ্ছে তরুণ ভোটার হবে। এবং ইন্টারেস্টিংলি মাফিয়া সরকারের অবদানের কারণে অলমোস্ট ৫.৫ কোটি লোক প্রথমবারের মতো ভোট দেবে, বা আরও বেশি সংখ্যাটা ৬ কোটির নিচে হবে না। তার মানে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, মানে আমি বলতে চাইছি যে ভোট হয়েছে, তারা ভোটারও ছিলেন কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি, এইরকম লোকের সংখ্যা কিন্তু ব্যাপক, ফলে দিতেই পারেননি। এবং বিষয় হচ্ছে যে কেউ তো হয় দিতে পারেননি, নয় সোজা কথায় নির্বাচন বলে যেটা ছিল সেটা তো ফার্স। এই ফার্সটা মানে এক ধরনের একটা বিশাল প্রহসন। এই যে নির্বাচন ব্যবস্থা থেকে টোটাল ধ্বংস করে দেওয়ার কারণে ব্যাপক সংখ্যক মানুষ এবার প্রথমবারের মতো ভোট দিবেন। এইটা কিন্তু মানে আপনি যেইভাবেই দেখেন না কেন, এটা বাংলাদেশের জন্য একটা অসম্ভব রকম মানে যুগান্তকারী, মানে একটা যুগান্তকারী ঘটনা। এই জন্য যে আপনি যদি একটা দেশের বয়স ৫৪ বছর হয়, সেখান থেকে আপনি ১৭-১৮ বছর যদি কেটে দেন, আসলে রিয়েল ভোটটা, আমার যদি মনে হয় ভুল না হয়ে থাকে, সেদিন আমরা কোথায় যেন পড়ছিলাম, কিছু কিছু বোধ হয় ওই যে সিইসিদের কিছু কিছু মানে বক্তব্য, যদিও ওই বক্তব্যগুলো আপনার বাইরে আসার কথা না, কিন্তু কিছু কিছু বক্তব্য এসেছে যে কারা কারা নির্বাচন পরিচালনা করেছেন, কিভাবে কিভাবে কোন কোন শক্তি, সরকার কোন কোন টুলকে ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাটাকে নিজের অনুকূলে নিয়েছে কিংবা ধ্বংস করেছে, এগুলোর ছিটেফোঁটা তো আমরা জানতে পারি। সেই হিসাব করলে ২০০৮ থেকেই আমরা নির্বাচন ধরতে পারি যে নির্বাচন সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন এই দেশের মানুষ পায়নি। তো এই যে জার্নিটা, এই জার্নিতে যেটা আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল, প্রথম তো টার্গেটগুলো কি কি ছিল? আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, তারপরে ছিল বিচার, তারপরে ছিল আপনার সংস্কার এবং নির্বাচন পরিচয়, একটা নির্বাচন অংশ মানে ইয়ে করা, অনুষ্ঠান করা। এই ৪টা কাজই কিন্তু মোটামুটি ভাবে, হ্যাঁ, কখনো কোনোটা কতটা আশানুরূপ গতিতে হচ্ছে। কমিশনের যিনি সহসভাপতি তিনি বলছেন যে গতি ঠিকই আছে, আশানুরূপ গতিতে চলছে। এই গতিতে থাকলে সংস্কারের প্রক্রিয়া বা গতি, তাহলে এই মাসের মধ্যে হয়তো জুলাই সনদ তারা দিতে পারবে না। এটা তো যদি আপনি বলেন যে সংস্কারের গতি কি, তাহলে যদি আমরা দেখি তো গতি তো কিন্তু খুব খারাপ না। এখন বাস্তবায়নটার গতিটা কি হবে সেটা পরের হিসাব। কারণ হচ্ছে আপনার ১৩টা সংস্কার কমিশন কিন্তু তাদের রিপোর্ট অনেক আগেই দিয়ে দিয়েছেন। সেটার উপর ঐকমত্য কমিশনে কিন্তু তাদের কাজ অলমোস্ট, আমি বলবো যে একেবারে এটা কিন্তু খুব জটিল কাজ ছিল। যেমন মানে এখানে যদি সংস্কারের বিষয়ে আসেন, ৭০ অনুচ্ছেদে সবাই একমত হয়েছেন। তারপরে আপনার যে ১০ বছর প্রধানমন্ত্রী ১০ বছর, এইটাতে একমত হয়েছেন। তারপরে দেখলাম যে ওই যে আপনার আসন বন্টন যেটা আছে সেটার একটা স্থায়ী সমাধানে তারা একমত হয়েছেন। তারা একমত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, তারা একমত হয়েছেন। আরও ২টা দেখলাম যে গত লাস্ট দিনে যেটা আলোচনা হয়েছে। মানে মোট কথা আমি যা দেখছি তাতে একটা মোটামুটিভাবে একটা রাষ্ট্র কাঠামোকে একটা পর্যায়ে নিয়ে আসা এবং একটা সংসদ নির্বাচন আয়োজন করে মানে প্রকৃত গণতান্ত্রিক যাত্রা শুরু করাটা অনেক সহজ। দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলি, সংস্কার কার্যগুলো যখন জুলাই সনদটা হবে, তারপরে সেটার উপরে ভিত্তি করে বাকি কাজগুলো হবে, এবং সেটা খুব দীর্ঘমেয়াদী কাজ কোনোটাই নয়। মূল বিষয় ছিল ঐকমত্যে পৌঁছানো। এই যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই যে ১০ বছর বা ৩ টার্ম বা কম পরপর ২ বার বেশি প্রধানমন্ত্রী থাকবেন, এটা ছিল আমাদের কথা। তার মানে আরেকজন কেউ প্রধানমন্ত্রী মাঝখানে হলে কিংবা অন্য দল ক্ষমতায় আসলে পরবর্তীবার আবার ওই একই ব্যক্তি নির্বাচন করতে পারবেন। এইখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা খুব স্ট্রং একটা পয়েন্ট ছিল, এবং এটা দেখেন ওভার দ্য টাইম, এটা ডিসকাশনের মাধ্যমে ১০ বছরের জন্য, সেটা যদি পূর্ণ মেয়াদ হয় তাহলে দুটো হবে, আর যদি ভাঙা হয় তাহলে সেটা ভিন্ন, কিন্তু ১০ বছরের জন্য বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করতে চাই যে কেন এটা বিশেষভাবে মানে এটা প্রণিধানযোগ্য, তা সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি। সেটা হলো যে সম্ভাবনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানের যে সম্ভাবনা বা ভারপ্রাপ্ত প্রধানের যে সম্ভাবনা প্রধানমন্ত্রী হয়, এটা কিন্তু এই মুহূর্তের বাস্তবতায় বা মাঠের বাস্তবতায় বা
রাজনীতির বাস্তবতায় অন্য কারোরই নাই। ফলে যার সম্ভাবনা বা যেই দলের সম্ভাবনা সর্বাধিক সেই দল যখন একটা জিনিস স্যাক্রিফাইস করে সেটাকে ভ্যালু করতে পারতে হবে, এবং ভ্যালু করতে পারাটা উচিত। আমরা এই রাজনৈতিক সংস্কারটা সবার কাছে আশা করি। দেখুন, আমি একটু এটার সাথে মানে যুক্ত করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এমন কোনো বিষয় এখন বোধ হয় যে শুধু যেটা বললেন ফার্স্ট ভাই যে আপার হাউসে সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন, এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একেবারে গণতন্ত্রের যুদ্ধে প্রথম থেকে আছে। এটা হচ্ছে সেই দল। এটা কার দল? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আমি দুটো কথা একটু বলার সুযোগ চাই আপনার কাছে। সেটা হলো যে তিনি 1988 সালে গাবতলী মানে ইয়েতে উপজেলায় প্রথম সাধারণ সদস্য হন। 8 বছর, বগুড়ার গাবতলী, এবং 8 বছর লেগেছে ওনার কেন্দ্রীয় পদে আসতে। 8 বছর সময় তিনি কিন্তু, তার মা কিন্তু তখন দলের চেয়ারপারসন। এরপরে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, 91 পর থেকে বিএনপি নির্বাচন কটা পেয়েছে? বিএনপি 2005 পর্যন্ত নির্বাচন পেয়েছে। তার কি সুযোগ ছিল না কোনোটাতে সাংসদ হওয়ার? এখনকার যদি হিসাবটা আমরা করি, প্রথম নির্বাচনের সময় তার বয়স ছিল 26 বছর। তিনি একজন পরিণত ব্যক্তি, এবং তিনি তার রাজনীতি অলরেডি শুরু করেছেন। রাজনীতি তার 3 বছর চলছে। উনি কিন্তু কোথাও, আপনি এখনকার সময় যদি হয়, কিংবা আপনি যদি আওয়ামী লীগের মানে অন্যান্য উদাহরণগুলো দেখেন, আসলে আওয়ামী লীগের উদাহরণকে আমি টানতে চাই না কেন জানেন? ওরা তো রাজনীতিবিদ ছিল না, মাফিয়া একটা গ্রুপ যে লুট করার জন্য, ধ্বংস করার জন্য দেশটাকে, মানে কোনো এক সময় আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক দল ছিল এটা ধ্বংস করে ফেলেছে গত 17-18 বছর ইতিহাস। কিন্তু আপনি দেখেন যে এখানে আমরা 4টে ইলেকশন পেয়েছি, এবং আমি খুব বিস্মিত হই এবং আমি স্যালুট করি যে তাকে কিন্তু অনেক সিনিয়র নেতা তখন বলেছিলেন, অনেকে তাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এবার এই আসন থেকে দাঁড়ান। ম্যাডাম নিজে 5টা করে যখন আসন এক একজন করতে পারতেন, ম্যাডাম কিন্তু প্রতিটা জীবনে কোনোদিন হারেননি। এটা তো আপনি জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন কোনো ইলেকশনে তার জীবনে হারেননি। যতদিন পর্যন্ত 5টা করে আসন এক ব্যক্তি করতে পারতেন তখনও তিনি জিতেছেন। যখন 3টা করে আসন ছিল তখনও তিনি জিতেছেন। এই আসনগুলো যখন উপনির্বাচনের জন্য দেওয়া হয়, মূল নির্বাচন তার প্রমাণ করলেন না, কিন্তু উপনির্বাচনের সময়ও কিন্তু তার সুযোগ ছিল। অনেকেই বলেছেন এই ধরনের প্রলোভন যিনি এড়াতে পারেন, এই যে ক্ষমতার কাছাকাছি চলে যাওয়া, কিংবা তরুণ একটা ছেলে এমপি হতে চাওয়াটা, তো এটা তো যদি আপনি আমাদেরকে বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে যারা মাঠমুখী কিংবা মাঠে কাজ করছে, আমাদের কিন্তু এটা একটা চাওয়া যে আমরা সংসদে যেতে চাই, সাংসদ হতে চাই। এইটা আমাদের চাওয়ার তীব্রতা দিয়েই আমরা বুঝি যে তার জন্য ওই তরুণ তারেক রহমানের জন্য এটা কতখানি তীব্র চাওয়া হতে পারে। কিন্তু কই, ওনাকে তো আমি এগুলোর কোনো প্রলোভনে, কোনো সরকারি পোস্টে আমি তাকে দেখি।